হয়ে যাওয়ার কথাটা বললাম, সেই ক্যাচ হওয়ার মতো হয়তোবা আনফরচুনেটলি আপনার রেজাল্ট এবার আসেনি, তাহলে আপনি কিন্তু প্রিতে ফেল করছেন। এখন ওই একই পরীক্ষায়, সেম পরীক্ষায় যেটাতে এক্স হলো কাটমার্ক, অর্থাৎ এক্স এর উপরে যারা পাইছে তারা সবাই সিলেক্টেড, সেখানে কেউ কিন্তু জিরো পাইছে, কেউ 200-তে 1 পাইছে, কেউ 200-তে 10 পাইছে, কেউ হয়তো বা 50 পাইছে, আর আপনি পাইছেন কিন্তু মাত্র 0.5 কম কাটমার্ক থেকে, অথবা 1 কম। আনফরচুনেটলি আপনি যেহেতু আপনার নাম্বারটা জানেন না, আপনি কিন্তু কখনো কাউকে বলতে পারবেন না আমি কিন্তু 0.5 এর জন্য বাদ গেছি, বা আমি 1 এর জন্য বাদ গেছি। এটা বলাও যাবে না এবং কেউ বিশ্বাসও করবে না। অর্থাৎ নাম না আসা মানে অনেকেই ধরে নেয় যে না, ও তো পড়াশোনা করে নাই। বাট যখন মানুষের কথায় আপনি ডিমোটিভেটেড হয়ে পড়াশোনাটাকে আর এগিয়ে নিয়ে যাবেন না, তখন কিন্তু আপনার এই ক্ষতিটা বাড়তে থাকবে। এই x-0.5 এক সময় গিয়ে হয়তো বা x-50 হয়ে যেতে পারে, যখন আর প্রিলি হওয়ার সম্ভাবনা আর থাকবে না। ঠিক আছে? তাই রেজাল্ট যাই হোক না কেন, আপনি যত নাম্বারই পান না কেন, যেহেতু আপনি এক্স্যাক্টলি জানেন না, পিএসসি কখনো প্রিলিমিনারি নাম্বার প্রকাশ করে না, সেই ক্ষেত্রে আপনার উচিত যে আপনি যেটাকে গেস করতেছেন, যে আপনি হয়তোবা গেস করতেছেন 95, হয়তোবা গেস করতেছেন 94, আপনি চিন্তা করবেন যে আমি এখন যে পরীক্ষা দেই এখানে 94 করে পাই, তাহলে পরবর্তীতে আমি যে পরীক্ষাটা দিব সেটাতে 94 থেকে কত বেশি তুলতে পারি, এটাই হবে আমার পরিশ্রম। ঠিক আছে? তো আজকের ডেট দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দেই, আজকের ডেট কত? আজকে হলো 5 আগস্ট, 5 আগস্ট। আর আমরা ডেডলাইন যেটাকে বলতেছি দ্যাট ইজ 29 অক্টোবর। আমি একদম সুন্দর করে আপনাদের জন্য একটা ক্যালেন্ডারের মতো বানাই দিব, চেষ্টা করবেন ক্যালেন্ডারটা ফলো করার, কারণ আমি বিশ্বাস করতেছি অনেকেই এখানে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, এবং আপনাদের প্রিপারেশনটা যেন পরিপূর্ণ হয় এর জন্য যে কয়টা স্টেপ দরকার আমি স্টেপ গুলো বলে দিব। ঠিক আছে? তাহলে 5 আগস্ট, আপনারা এর আগেও প্রিপারেশন নিয়েছেন, এখনো পড়াশোনা করতেছেন, বা আমাদের কোর্সটাও প্রায় 60-70% শেষ হয়ে গেছে, তাহলে আমি একটা টাইম লাইন করে দিই যে 5 আগস্ট থেকে 29 অক্টোবরের মধ্যে আপনাদের এখন কি কি করা উচিত। এই 29 অক্টোবর থেকে বরাবর 29 দিন আপনি বিয়োগ করে দেন, তাহলে আপনার হবে 1 অক্টোবর, 1 অক্টোবর। আপনি মাথায় রাখবেন যে এই 1 অক্টোবরে আপনার প্রিপারেশন যেন ফুল হয়ে যায়, মানে ইউ হ্যাভ টু বি রেডি ফর বিসিএস প্রিলিমিনারি। ফার্স্ট 1 অক্টোবরের মধ্যে আপনাকে ফুললি রেডি হয়ে যেতে হবে 43rd বিসিএস প্রিলিমিনারির জন্য। মানে 1 অক্টোবর আপনি মাথায় ধরবেন যে 1 অক্টোবরের পরে আমি যে সময়টা পাবো, যে পড়াশোনাটা করব, সেটা এক্সট্রা। সেটা কি, সেটা একটু পরে বলি। বাট 1 অক্টোবরের মধ্যে আপনার পড়াশোনা শেষ করে ফেলতে হবে। আপনারা যারা ইতিমধ্যে ভর্তি আছেন তাদের এর আগেই কোর্স শেষ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, তখন পরীক্ষা চলবে আপনাদের। তাহলে অগস্ট সেপ্টেম্বর, এই হলো 2 মাস, 2 মান্থস আপনার হাতে আছে। 2 মাসের চেয়ে কিছু কম আছে, তাও ধরলাম যে 2 মান্থস। একটা হলো অগস্ট আছে, একটা হলো সেপ্টেম্বর আছে। আচ্ছা, এখন আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা কিন্তু একটা রুটিন অনুযায়ী আপনাদেরকে ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। আজ থেকে 1-1.5 মাস আগেও কিন্তু আমরা রুটিন অনুযায়ী ক্লাস নিয়েছি, পরীক্ষা নিয়েছি, কিন্তু ওই টপিক গুলো কিন্তু আমরা আর এখন আর পড়াচ্ছি না। তা আপনিও যদি না পড়েন তাহলে আপনি তো আস্তে আস্তে ভুলতে থাকবেন। তাহলে আপনার কাজ হলো, যেহেতু আপনি অলরেডি 2-3 মাসের একটা প্রিপারেশন নিয়েছেন, আপনার পড়াশোনার লেভেলটা বেড়েছে, নলেজটা বেড়েছে, আপনার অন্যতম কাজ হলো এই 2 মাসের মধ্যে অ্যাটলিস্ট প্রতিদিন আপনি যে পড়াশোনা করেন তার 20% টাইম, আবারও বলি, প্রতিদিন যে পড়াশোনা করেন তার 20% টাইম আপনি বিগত, মানে প্রিভিয়াস পড়াশোনাগুলো করবেন। এটা কিন্তু মাস্ট, এটা এখন থেকে শুরু করে দেন। তাহলে আবারও বলি আমি কথাটা, এখন আপনি যে পড়াশোনাগুলো করতেছেন, যেহেতু আপনি অলরেডি 2-3 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন, আপনার জ্ঞানের নলেজ বেড়েছে, কনফিডেন্স বেড়েছে যে আপনি অনেক কিছু জানছেন, এবং প্রতিদিন যে রেজাল্ট গুলো পাচ্ছেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার নাম্বারটা বাড়তেছে। তাহলে এখন যে পড়াশোনাটা করবেন, এমন হতে পারে যে আগে যদি 5 ঘন্টা 6 ঘন্টা পড়তেন, এখন 7-8 ঘন্টা পড়েন। ওই বাকি 2 ঘন্টা আপনি এতদিন ধরে যা যা পড়ে আসছেন, আগে লেকচার 1 2 3 4 5, এগুলো রিভিশন দেন এক এক দিন করে। আর যদি এমন হয় যে না, আপনি ইতিমধ্যে 8-10 ঘন্টা করে পড়াশোনা করতেছেন, এটা অনেক বেশি সময়, তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি তার 20% টাইম, 1 থেকে 2 ঘন্টা অবশ্যই প্রিভিয়াস স্টাডি গুলো করবেন। এখন এই প্রিভিয়াস স্টাডিটা আসলে কি বুঝাচ্ছি? এই প্রিভিয়াস স্টাডির মধ্যে অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থাকতেই হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা মাস্ট, এতে কোনো মিস নাই। এটা আপনি যত বেশি পড়বেন তত বেশি ভালো করবেন। তাহলে প্রিভিয়াস স্টাডির মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়বেন। দেন হলো, যে কোনো একটা সাবজেক্টের কথা যদি বলি, ওই সাবজেক্টের টপিক ওয়াইজ, আবারও বলি, যে কোনো একটা সাবজেক্টের একটা টপিক যখন আপনি পড়তেছেন, ওই টপিকের পিএসসির বিভিন্ন বছরের কোশ্চেন, পিএসসি এর
বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো পড়তে হবে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। এই হলো দুইটা কাজ। তাহলে একটা হলো বিগত বছরের প্রশ্ন পড়া, একটা হলো কোন টপিকের উপর বিসিএস এ হয়তো বা আসে নাই কিন্তু পিএসসি যে পরীক্ষাগুলো নয় সেখানে হয়তো বা আসছে, এমন প্রশ্নগুলো পড়তে হবে। এই হলো দুইটা জিনিস। থার্ড যে কাজটা করবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, থার্ড কোয়েশ্চেন, সেটা হলো আপনি চাইলে উত্তরণ করতে পারেন অথবা আপনার অন্য কোনো ওয়েবসাইট থাকলে সেটাও করতে পারেন। উত্তরণের আপনি যদি ওয়েবসাইটে যান, এখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি এখন শেয়ার করে দেখাই দিব, ডোন্ট ওয়ারি। এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আপনি পরীক্ষা দিবেন। আবারও বলি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো পরীক্ষা দিবেন। এই পরীক্ষাটা চেষ্টা করবেন ফাস্টেস্ট সময়ে দেওয়ার জন্য, অর্থাৎ 2 ঘন্টা হলো মূল পরীক্ষার সময়। আপনি এই পরীক্ষা দিবেন সর্বোচ্চ 20 to 25 মিনিটের মধ্যে, 25 মিনিটের মধ্যে, একদম বুলেটের মতো দাগাবেন। ওই দাগানোর সময় দুইটা জিনিস মাথায় রাখবেন। এক, ওই প্রশ্নগুলোই দাগাবেন যেগুলো 100% শিওর। 100% শিওরের বাইরে আপনি একটা প্রশ্ন দাগাবেন না। আবারও বলি, 100% শিওর না হলে আপনি একটা প্রশ্ন দাগাবেন না। এই 100%-এর মধ্যে যদি এমন হয় যে আপনি 90টা প্রশ্ন পারছেন মাত্র, প্লিজ এই 90টাই দাগান, এর বাইরে দাগাবেন না। এই টেন্ডেন্সিটা নিজের মধ্যে নিয়ে আসেন যে আমি যদি কোশ্চেনে কনফিউশন দেখি, যে জিনিসটা আমি আগে পড়ি নাই, আমি এটা হাতি দিব না। এই কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে বিগত বছরের প্রশ্ন কত থেকে পাবেন? আপনি 10 বিসিএস থেকে শুরু করে 41st বিসিএস পর্যন্ত সবগুলো প্রশ্ন ওখানে দেয়া আছে। আমি একটু এই স্লাইডটা শেয়ার বন্ধ করে আপনাদেরকে নিয়ে যাই ওয়েবসাইটে। ওয়েবসাইটে নিয়ে গেলে একদম আপনাদেরকে দেখায় দিই যে এটা যে করা যাবে বা আপনারা যে প্র্যাকটিস করবেন, সেটা আপনার সাথে সাথে আমিও একটু করি, আপনার জন্য একটু সাহস বাড়া যায়, ভাই করতেছে তাহলে আমরাও করি। ওকে, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, কোথায় আছে সেটাও একটু দেখে নিলেন। ওকে, আশা করতেছি যে আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কোয়েশ্চেন ব্যাংক একটা অপশন আছে, উত্তরণের ওয়েবসাইটে যদি যান, উত্তরণ.একাডেমিতে, এই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে বিসিএস এর কোয়েশ্চেন গুলো আছে। এক্সট্রা হিসেবে প্রাইমারিও আছে, আমি একটু পরে বলবো এটা করবেন নাকি করবেন না। এই বিসিএস এর কোয়েশ্চেনে যাবেন, এখানে দেখেন একদম 41st পর্যন্ত 10 বিসিএস থেকে শুরু করে সবগুলো বিসিএস এর প্রশ্নই দেয়া আছে। আপনি র্যান্ডম আকারে করতে পারেন অথবা দিনে 2টা 3টা করে করতে পারেন, যে আমি 41 থেকে শুরু করব, দেন আগামী 3 দিনের মধ্যে একদম 10 পর্যন্ত পরীক্ষা দিয়ে দেবো। একবার দিবেন না, দরকার হলে একাধিকবার দেন। এরকম মনে করেন বিসিএস এর প্রশ্ন একটা নিলেন, নিয়ে আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন, টাইম কিন্তু আপনার শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হলো, এই যে অপশনটা দেখতেছেন না, ডিসপ্লে আনসার, এই ডিসপ্লে আনসারটা অন করে দিলে আপনার কিন্তু সবগুলো উত্তর এখানে দেখাবে। আপনি প্রথমে পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে এই ডিসপ্লে আনসার দিয়ে আপনি দেখবেন যে কয়টা ঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে। এবং আবারও বলি, যখন এগুলো দেখবেন আপনি 100% শিওর না হয়ে একটাও দাগাবেন না, আবারও বলি, ঠিক আছে? তার সাথে সাথে এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, প্লিজ প্লিজ এই ব্যাখ্যাগুলো পড়বেন। কারণ ওই বছরের এই প্রশ্ন যেটা আসছিল, যে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ক কয়টি ব্যবস্থা গ্রহণ করার কথা হয়েছে, হয়তোবা এই প্রশ্নটা 43-এ আসলো না, বাট আপনাকে হয়তোবা বললো এটা কত সালে হয়েছে, তাই না? অথবা এই বিচারের জন্য কে প্রতিবেদনটা কে তুলে দিছে, কি ধরনের সেবা দেওয়ার জন্য, এই প্রশ্নগুলো আসতে পারে, তাই তো? তাহলে আপনি যদি এই ব্যাখ্যাটা পড়েন, ওই প্রশ্নটার সাথে সাথে ওই রোহিঙ্গা বিষয়ক আর কি কি প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু জেনে নেবেন, এই যে 3-4 লাইন। এবং এতে সুবিধা হলো, আপনি অন্য কোনো বই থেকে যখন পড়বেন, তখন আপনার মেন্টালিটি যেমন থাকবে বা মানসিক প্রেশার যেমন থাকবে, আপনি স্পেসিফিকলি এই প্রশ্নের সাথে যখন পড়বেন, আপনার মাথায় থাকবে এই প্রশ্নটা বিসিএস আসছে এবং এই রিলেটেড আরো কিছু ইনফরমেশন পড়তেছি, তখন প্রশ্ন, উত্তর এবং ইনফরমেশন একসাথে মাথায় ঢুকে যাবে। এটা হলো একটা টেকনিক, এইভাবে আপনি সবগুলো করবেন। আচ্ছা, এবার যেহেতু বললাম, এটা তো আপনি মোবাইলে ঘেটে ঘেটে যে কোনো জায়গায় শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় বা গল্প করার সময় বা আহ, কোথাও হেঁটে যাচ্ছেন বা কোথাও গাড়ি দিয়ে যাচ্ছেন তখন করতে পারেন। তো যেহেতু ওই সময়টাতে করতে বলতেছি, এখানে প্রাইমারি টিচার, প্রাইমারি যে পরীক্ষাগুলো হয় সেটারও কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন আছে। ভাই প্রশ্ন যেহেতু আছে, আপনার প্র্যাকটিস করতে তো সমস্যা নেই, একটা দুইটা তো কমন আছে। আর প্রাইমারির যে প্রশ্নগুলো আছে, দেখবেন যে প্রাইমারির প্রশ্নগুলো পিএসসি মাঝে মাঝে, পিএসসি থেকে মাঝে মাঝে কমন আসে। তো এখান থেকেও হয়তো বা একটা দুইটা প্রশ্ন কমন পড়ে যেতে পারে। তাহলে এই হলো একটা টেকনিক, যেটার কথা আমরা বলছিলাম যে আহ, কিভাবে পড়তে হবে বা কোন জায়গা থেকে পড়তে হবে, এটা হলো একটা কাজ। আচ্ছা, আবারও আমি আগের জায়গায় ফিরে যাই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়বেন এবং কয়টা দাগাবেন, যে কয়টা আপনি 100% পারেন, 100% না পেরে একটাও দাগাবেন না। ওকে, সেটা যদি 90টা হয়, 90টাই পারেন, দেখবেন আস্তে আস্তে জিনিসটা বাড়তেছে। ঠিক আছে? আচ্ছা,
দেন কি বললাম যে বিগত বছরের ওই টপিক রিলেটেড পিএসসির কোশ্চেন গুলো পড়তে বলছি, এর আগের পেজে আমি লিখে দিচ্ছি পিএসসির যে প্রশ্নগুলো আসছে এগুলো এগুলো পড়বেন। আচ্ছা, এরপরে আরেকটা এক্সট্রা জিনিস পড়বেন, এবার হলো এক্সট্রা আমাদের যে উত্তরণের বইগুলো আছে বা এর বাইরে যদি আপনি কোনো বই পড়তে চান কোনো সমস্যা নাই, এটা আপনার একদম ফ্রিডম, যত বেশি বই পড়বেন তত ভালো। ওই বইগুলোতে চ্যাপ্টার ওয়াইজ কিছু স্পেশাল প্রশ্ন থাকে, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু আবারও বলি এই চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো থাকবে এগুলো কিন্তু বিসিএস এ আসে নাই বা পিএসসি তে আসে না এমন প্রশ্ন, এখান থেকেও কিন্তু প্রশ্ন করতে হতে পারে, এটা একটা। ঠিক আছে, এটা পড়বেন। এর বাইরে কি পড়তে পারবেন, আপনাদের কিন্তু এর আগে থেকেই বলা আছে যে নিউজ পেপার অবশ্যই অবশ্যই পড়বেন, নিউজ পেপার মাস্ট পড়বেন। নিউজ পেপার আপনি প্রথম আলো পড়েন, ডেইলি স্টার পড়েন, নিউ এজ পড়েন বা নয়া দিগন্ত পড়েন, তাদের কিছু কিছু কলাম থাকে স্টাডি, ওই স্টাডি কলাম কিছু থাকে, আপনারা যদি পেপার পড়েন তাহলে এটা বুঝবেন। এই স্টাডি কলামে দেখবেন বিসিএস এর কিছু প্রশ্ন দেয়, বিসিএস কোয়েশ্চেন। এটা আমার সময় আমি সবগুলো একসাথে প্রিন্ট করে রেখে দিয়েছিলাম। সো ওই বিসিএস এর উপর কিছু প্রশ্ন দেয়, কিছু হয়তো বা কয়েকটা বিগত বছরের প্রশ্ন দেয়, তারপর হয়তো বা মনে করেন বাংলার শব্দ রিলেটেড একটা গল্প দিয়ে দেন বেশ কিছু প্রশ্ন দেয়। এটা অনলাইনেও পেয়ে যাবেন, আর যদি বাসায় পেপার রাখার অভ্যাস থাকে তাহলে তো অবশ্যই পাচ্ছেন, আপনি হার্ড কপিও পেয়ে যাচ্ছেন। এই কাজটা করবেন। এই যে এই কাজগুলো করতে বলতেছে এগুলো কিন্তু খুব মহামারী কাজ না, এগুলো হলো যে এক্সট্রা 20% সময়ের কথা বলছে, এর মধ্যে করতে হবে। ওকে, তাহলে আগামী 2 মাসে নিজের পড়াশোনার সাথে সাথে সিলেবাস শেষ করবেন, আগের পড়াটা পড়বেন, আগের পড়ার মধ্যে বিশেষ করে বিগত বছরের প্রশ্ন, সাথে পিএসসির প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ এক্সট্রা প্রশ্ন যেগুলো এখনো কোথাও আসে নাই, এবং নিউজ পেপার থেকে যদি বিসিএস রিলেটেড কিছু থাকে সেটা পড়বেন। আর আরেকটা টেকনিক বলি, এটা হলো সবার জন্য হয়তো বা নাও হতে পারে, যে যদি আপনারা এটা কন্ডিশন অ্যাপ্লাই আর কি, যদি সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি অ্যাক্টিভ থাকেন, আমি রিকোয়েস্ট করব যে যত কম অ্যাক্টিভ থাকা যায় তত ভালো। যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন কিছু বিসিএস রিলেটেড গ্রুপ আছে, আমি কোনো গ্রুপের নাম তো আমি বলবো না, এটা বুঝতেই পারতেছেন, বিসিএস রিলেটেড কিছু গ্রুপ আছে। তো এই বিসিএস গ্রুপের মধ্যে বেশ কিছু মানুষজন, মানে অনেকে আছে যে ঘরের খেয়ে বনের মোস্তারায়, ওরা আমি জানি না এত ভালো ভালো কাজ কেন করে। আমি যখন পড়াশোনা করছি আমিও দেখছি যে খুব সুন্দর সুন্দর পিডিএফ আকারে অনেকগুলো প্রশ্ন দিয়ে দিচ্ছে, বা রিসেন্ট কোনো ঘটনা ঘটছে, বা রিসেন্ট 1 মাসের একটা সালতাম আমি দিয়ে দিচ্ছে, বা বছরের সালতাম আমি টাইপ করে দিয়ে দিচ্ছে, ডাউনলোড করেন মোবাইলে পড়ে ফেলেন, প্রিন্ট করার হয়তো বা খুব একটা দরকার হবে না। বাট সোশ্যাল মিডিয়ার যে ওই যে মানুষের ছবিতে কমেন্ট করে বা পোস্টে লাইক কমেন্ট করে যে বিশাল সময়টা নষ্ট করেন, সেটা না করে ওই বিসিএস রিলেটেড গ্রুপে পড়েন, যতটুকুই সময় দিবেন কিছু একটা শিখতে পারবেন। আর না শিখলেও ওই জিনিসগুলো যদি মনে হয় যে না এগুলো তো আমি পড়ে রাখছি, কনফিডেন্স তো বুস্ট আপ করবে আপনাকে যে না আচ্ছা যেগুলো সবাই পড়তে বলতেছে সেগুলো আমি ইতিমধ্যে পড়তেছি, তাহলে এই কাজগুলো করবেন। ওকে, আমি দেখেন ওই টাইম লাইনের যে কথাটা বলেছিলাম সেই টাইম লাইনে কিন্তু 1 মাসের একটা গ্যাপ দিয়েছি, এই গ্যাপের কথা এবার আমি বলি যে এই গ্যাপের মধ্যে আপনি কি করবেন। আসেন ওই 2 অক্টোবর থেকে 29 অক্টোবর, অক্টোবর আমরা মানে আমরা মনে প্রাণে চাইছি যে এর মধ্যে দেশের পরিস্থিতি ভালো হয়ে যাক, স্বাভাবিক হয়ে যাক, মানুষজন আবারও মানে সুস্থ স্বাভাবিকভাবে অফলাইনে পরীক্ষা দেওয়ার কন্ডিশনে চলে আসুক, তখন উত্তরণে আপনি অফলাইনে পরীক্ষা দিতে পারবেন, যে কোনো ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। তো যদি ব্রাঞ্চ ওপেন হয়ে যায় তখন আপনার কাজ হলো যত বেশি এক্সাম দিতে পারেন, যত বেশি দিবেন তত বেশি ভালো করবেন। এখন আমরা যেহেতু একটা সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি, আমরা সবার জন্য একসাথে চিন্তা করে বেশ কিছু সময় দিয়ে পরীক্ষা নিচ্ছি, আপনি ভাই নিজেরটা বুঝবেন। আমাদের একটা এক্সাম আয়োজন করতে যতটুকু সময় মানে কষ্ট হবে বা যতটুকু চিন্তা করতে হবে, আপনি নিজে থেকে একটা পরীক্ষা দিতে এত সময় লাগে না, আপনি একটা বই খুলবেন আর পরীক্ষা দিয়ে দেবেন, কাজ শেষ, 2 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যায়। তো আপনার কাজ হলো এই 1 মাসে বা এই যে 28-29 দিন আছে এক্সাম দেওয়া। কয়টা এক্সাম দিবেন আমি ফিক্সড করে দিই, মিনিমাম মিনিমাম দিবেন হলো 80টা, মিনিমাম 80টা দিবেন, আর যদি ম্যাক্সিমাম আপনি 120টা দিতে পারেন তো মাশাল্লাহ আপনি মনে করেন একদম সুপার। মিনিমাম 80টা পরীক্ষা দিবেন। এখন আমি যে কথাটা এখানে বলতেছি না, আমি আপনাকে সময় দিচ্ছি হয়তো বা 25 দিন, 25 দিনের একটু বেশি, 25 ডেজ। 25 দিনে যদি আপনাকে 80টা এক্সাম দিতে হয়, 80 এক্সাম, তাহলে পার ডে মানে 1 ডেতে কিন্তু আপনার মাঝে মাঝে হয়তো বা 3টা 4টা পরীক্ষা দিতে পারে। তো একটা পরীক্ষা যদি 2 ঘন্টা হয় তাহলে 4টা পরীক্ষা হলো 8 আওয়ার্স। 8 আওয়ার্স পরীক্ষা দেওয়া কি সম্ভব? ভেরি মাচ সম্ভব। আমি একদিনে 6টা পরীক্ষা পর্যন্ত দিয়েছিলাম, এটা অনেক পরে আর কি, শুরুতে পারতাম না, শুরুতে খুব কষ্ট হতো।
আপনি প্রথম সপ্তাহে ধরেন যে প্রথম সপ্তাহে প্রতিদিন 3টে করে পরীক্ষা দিবেন। কিভাবে? ওই যে ডাক্তাররা বলে না প্যারাসিটামল 3 বেলা, সকাল বিকাল রাত, আপনি সকালে একটা দিবেন, বিকালে একটা দিবেন, রাতে একটা দিবেন। এই 3টা করে মানে এক সপ্তাহ কাটায় দিবেন 3টা করে দিয়ে। তারপর দেখবেন আপনি অটোমেটিকলি বেশি দিতে পারতেছেন, মানে স্ট্রেংথটা চলে আসবে। আর একটু মনে করাই দেই, এই 3টা পরীক্ষা কিন্তু 2 ঘন্টার না, 1.2 আওয়ার্স। 1.2 আওয়ার্স বুঝবেন না, 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটস এর 1 মিনিটও বেশি দিবেন না। আপনি বলতে পারেন যে ভাই মূল পরীক্ষা হলো 2 ঘন্টা, তো আপনি 20 মিনিট কমাই দেন, 1 ঘন্টা 40 মিনিট বলেন পরীক্ষা দিতে। জি না ভাই, মূল পরীক্ষা যেটা পিএসসির জন্য দিবেন আর বাসায় বসে যে পরীক্ষা দিবেন, এখানে আকাশ আর পাতাল পার্থক্য। এটা বলে লাভ নাই। আপনি বাসায় 1 ঘন্টা যেটা দিতে পারেন, ওই পিএসসির হলে গিয়ে পরীক্ষা দিতে এটা 1.5 ঘন্টার বেশি লাগবে, এটা ট্রাস্ট মি। তখন মাথা কাজ করে না, প্রচুর প্রেসার কাজ করে নিজের উপরে। আর আশেপাশে আপনার সব কম্পিটিটর, ওদেরকে দেখলেও ভয় টয় লাগে। আর বেশ কিছু মানসিক প্রেশার টেশার আছে। সো 1 ঘন্টা 20 মিনিটের বেশি আপনি কোনোভাবেই যাবেন না। এবং এখানেও কন্ডিশন গুলো কি, আবারও বলি, এখানে কন্ডিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে 100% শিওর না হলে দাগাবেন না। 100% শিওর যেগুলো, শুধুমাত্র ওগুলোই দাগাবেন। এখানে যদি 100% শিওর আপনি 80টা দাগাইতে পারেন, 90টা দাগাইতে পারেন, প্লিজ ওই 80টাই দাগান বা 90টা দাগান, এর বেশি দাগানোর দরকার নেই। ধীরে ধীরে বাড়বে, হুট করে একদিন বাড়বে না। আমি যদি একটা গ্রাফ আকার আপনার দেখাই, আপনাকে 80টা এক্সাম্পল দিতে বললাম, যে প্রথম যে 10টা পরীক্ষা আপনি দিবেন, আমি একদম বলে দিতে পারবো এগুলো একদম 100% আপনার সাথে মিলে যাবে। আপনি যদি করে দেখেন আর বাস্তবে করে দেখেন, আপনার সাথে মিলে যাবে। এই প্রথম 10টা পরীক্ষায় আপনি হয়তো বা 160, যদি আমার কথা মতো না শুনেন আর কি, 160 থেকে 170টা দাগাতে পারবেন, যদি আপনার প্রিপারেশনটা মোটামুটি প্রপার হয়। এই 160 থেকে 170টা দাগাবেন, আপনার হবে হলো 110টা বা 115টা, এই কয়টা কারেক্ট হবে। খুবই ভালো, কিন্তু 110 বা 115 খুবই ভালো নাম্বার। কিন্তু ঝামেলা হয়েছে কি দেখেন, আপনি দাগাইতেছেন 70টা, 170টা হচ্ছে 110টা, তাহলে এখানে 60টা থাকবে কি ক্রস। এই 60 × 0.5, দ্যাট ইজ 30। এই 30 নাম্বার আপনার থেকে মাইনাস করে দেওয়া হবে, -30। তাহলে আপনি কিন্তু ভাই আর 110 পান নাই, আপনি পাইছেন 80। 80তে টিকাটা বর্তমানে পিসিএস বিসিএস ইটস অলমোস্ট ইম্পসিবল। মানে আপনি না টিকার ঘরেই চলে যাবেন আস্তে আস্তে। তাহলে আপনি যদি 110ই পাইতেন, তাহলে তো আপনি টিকে যেতেন। তাহলে আপনার কাজ কি, যে আপনি যেটা পাচ্ছেন, যে নাম্বারটা আপনি আদায় করে নিতেছেন, এখান থেকে যেন কোনো কিছু মাইনাস না যায়। প্রথম 10টাতে দেখবেন এরকমই হবে, 40-50টা করে ভুল হবে। পরবর্তীতে যখন আপনি 20 থেকে 50 এগুলো দেখবেন, এখানে গিয়ে দেখবেন যে আপনি 140 বা 150 বা 160-এর বেশি আর খুব বেশি দাগাতে, 160 তো পারবেনই না, মাথা খারাপ হয়ে যাবে। 140 থেকে 150টা আপনি দাগাতে পারতেছেন। এরপরে আপনার বুকে একটু দুর্বল করতেছে, মানে এইটা তো কনফিউজ লাগতেছে, এটা দাগাবো কি দাগাবো না, দাগালেই তো দেখি ভুল হয়, কারণ আপনি তো অলরেডি 20-25টা পরীক্ষা দিয়ে দিচ্ছেন। আপনাকে মনে হবে যে যেটাই দাগাই সেটা দেখি ভুল হয়, এটা দাগাবো না। তখন 140-50টা দাগাবেন, এবং ইন্টারেস্টিংলি এখানেও দেখা যাবে 20-25টা আপনি ভুল করতেছেন। নাম্বার কিন্তু এখনো লেস দেন 100। লেস দেন 100 দিয়ে বিসিএস এ টিকা, আবারও বললাম, খুবই খুবই রিস্কি, এই রিস্ক নেওয়া যাবে না। যখন আপনি 80+ এক্সাম দিয়ে দিবেন, তখন আপনি দেখা যাবে 130 দাগাচ্ছেন। আপনি পরীক্ষার হলে দাগাইতেছেন 130টা, এর বেশি আপনি দাগাইতে পারতেছেন না। আপনার মনে হবে আপনি পারেন না, অথবা মনে হবে যে এই দুইটার মধ্যে একটা কনফিউশন, আমি দাগালে ভুল হবে। 70টার মতো আপনার হাতের বাইরে। এখন আপনার সময় বাঁচা শুরু করবে কেমন? আপনি 200টার জন্য সময় পাচ্ছেন হলো 2 ঘন্টা, বাট আপনি দাগাইতে পারতেছেন 130। এরপরে আপনার হাত চলবে না, হাত বলবে যে না, এটা দাগাইলেই ভুল হবে। তাহলে এখন দেখবেন যে শেষের দিকে গিয়ে আপনার কিছুটা সময় বেঁচে যাচ্ছে, 10-15 মিনিট করে সময় বাঁচতেছে, বা 5-10 মিনিট। ওই 5-10 মিনিটে প্রশ্নটা আবার পড়বেন। দ্বিতীয়বার পড়লে দেখবেন আরো 2-3টা বের হয়ে যায়, যেটা আপনি প্রথমবারে হয়তো বা অনেকগুলো প্রশ্ন দাগাতে গিয়ে স্কিপ করে ফেলছেন। সেই 2-3টা আপনি কারেক্ট আকারে দাগাবেন, আর না পারলে ভাই দাগানোর দরকারই নেই। এখন ইন্টারেস্টিং একটা ফর্মুলা বলি, এটা আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর সবার জন্য সত্য। এই যে আমি 100%-এর একটা থিওরি বললাম না, যে 100% শিওর না হয়ে ভাই দাগায়েন না। এই 100% শিওর হয়ে মনে করেন আপনি 130টা দাগাইলেন, যে 100% শিওর এটা হবেই হবে, আমি গতকালকে বাসায় পড়ে আসছি, এটা হইতেই হবে। এইভাবে দাগানোর পরও আপনার 10% ভুল হবে, এটা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। এই 130টা আপনি 100% শিওর হয়ে দাগাইছেন, এতেও 10% ভুল হবে, এটা আপনি মানে গ্যারেন্টি। মানে আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমাকে চ্যাট বক্সে বলতে পারেন, ফেসবুকে যদি কেউ থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যে আমি যে কথাটা বলছি আপনি একদম 100% শিওর হয়ে দাগাইছেন, তারপরও দেখা যাচ্ছে অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে, এটা কি ঠিক কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাতে পারেন, যদি এক্সপিরিয়েন্স থাকে আর কি, বা কমেন্ট করে জানাতে পারেন ফেসবুকে, এই যে কথাটা বললাম এই কথাটা আসলে সত্যি কিনা।
দেখছেন আপনাদের মোটামুটি যাদের এক্সপিরিয়েন্স আছে তারা সবাই ধরে ফেলছেন যে ভাই আসলেই ঠিক। 100% শিওর হয়ে দেখালো এখানে ভুলের পরিমাণ আসলে খুব একটা কমে না, সবসময় কিছু না কিছু ভুল থাকে। তা আপনি এই টেন্ডেন্সিটা মাথায় নিয়ে আসেন যে আমি 100% দেখালো কিছুগুলো আমাকে করতে হবে, কারণ আমি যে বইগুলোতে পড়ে আসছি, যে বইগুলো থেকে আমি পড়ছি, এখানে সবকিছু সত্য নাই, কিছু কিছু ডাটা এখানে ভুল আছে। বা আমি যে কোশ্চেন ব্যাংকটা সলভ করছি সেটা তো সবকিছু ঠিক ছিল না, কিছু কিছু ভুল আছে। তো আপনি যেটা পড়ে গেছেন সেখানে যদি ভুল থাকে আপনার তো ভুল হবেই, এটা তো আর দোষ দিয়ে লাভ নেই, তাই না? এবং আপনি কোনো বই পাবেন না যেটা একদম শতভাগ সঠিকভাবে বানানো হয়েছে, এটা মানুষের কখনোই সম্ভব না। হয়তো বা টিচার ঠিক করে দিছে, আর যিনি প্রুফ করছেন সেখানে ভুল হয়ে গেছেন, বা যিনি টাইপ করছেন সেখানে ভুল হয়ে গেছেন, যখন প্রিন্টিং এ বাড়েছে তখন হয়তো বা কোনো জায়গায় ভুল হয়ে গেছে। তো এটা আপনি মানে আশা করেন না যে পৃথিবীর কোনো বই একদম শতভাগ সঠিক, এটা সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না। বাট আমরা চেষ্টা করতেছি যত কম ভুল রাখা যায়, কারণ ভুল মানে ভুল যদি একটাও থাকে দুইটাও থাকে, সেটাও কিন্তু আসলে দায়বদ্ধতা তৈরি করে যে আপনাদের প্রতি আমরা ভুল শিখাচ্ছি। তা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয় যেন কোনো ভুল না থাকে, বাট স্টিল এক দুইটা থাকবে, এটা আগে থেকে সরি বলে নিচ্ছি, কারণ থাকবে। তো এটাও আপনি মাথায় রাখবেন যে কিছু না কিছু ভুল আপনার হবে। এবার আমি আপনাকে ক্যালকুলেশন করি, 130টা আপনি দাগাইছেন, 10% ভুল মানে কি 13টা, আমি 15টাই ধরি, মনে করেন 16টা ভুল করছেন, আপনি 16টা ভুল করছেন, তাহলে 130 থেকে প্রথমে এই 16 বিয়োগ, বাকি থাকলো কত, 114। এই 16টা ভুলের জন্য 16 × 0.5 মানে আরো 8 মাইনাস, এখান থেকে 8 বিয়োগ করেন, তাহলে 106, 106। এটা কিন্তু মোটামুটি যে গুড নাম্বার, আপনার নাম্বার কিন্তু এখন 100-র উপরে চলে গেছে। 100-র উপরে উঠলে চেষ্টা মানে আপনি কিছুটা কনফিডেন্স পাবেন যে হ্যাঁ না ভাই হইতে পারে। ওকে, তাহলে এই হলো মোটামুটি আগামী 2 মাসে আপনি কি কি করবেন এবং শেষের মাসটাতে আপনি কিভাবে সময় কাটাবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর সব সময় নিজের একটা রুটিন রাখবেন, মানে আপনি নিজে কিভাবে পড়তেছেন সেরকম একটা রুটিন রাখবেন। আমি একটু ছোট করে একটা ড্রাফট রুটিন আপনাদের বলি, এটা প্রিলি রিটেন বা ভাইবা সব সময় কাজে লাগে। আপনি যখন রুটিন করবেন ম্যাক্সিমাম করে কি, যে আজকে হলো 10 তারিখ, 11, 12, 13, 14, 15 এই তারিখে আমি কি করবো লিখে ফেলি। এভাবে কাজ করবে না, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি প্রতিদিন একই পরিমাণ ইফোর্ট দিতে পারবেন না। হয়তোবা কোনো একটা ইনসিডেন্টের জন্য আপনি একদিন পড়তে পারলেন না, তো আপনার মাথায় মনে হবে যে এই যে আমার তো সাকসেস রেট 0, ওই দিন আমি কিছুই করি নাই। বা মনে করেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা, গত গতকালকে মনে হয় আমি এই খেলাটা না দেখে আমি ক্লাস নিচ্ছিলাম, আমার খুব মনে হচ্ছিল যে খেলাটা আমি মিস করে ফেললাম, এবং ওই সময় দেখে অনেকেই খেলা দেখতে চলে গেছে। তো এরকম কিছু ঘটনা থাকবে যার ফলে আপনার মানে পড়াশোনার যে গতিটা কোনো একদিন 0 হয়ে যাবে, এবং সেটা মাথায় প্রেশার তৈরি করবে যে আমি তো কালকে কিছুই পড়লাম না। এই কাজ করা যাবে না। আপনি যখন রুটিন করবেন, আপনি উইকলি করবেন, আপনি রুটিনে লিখবেন যে এই সপ্তাহে আপনি বাংলার কি কি পড়বেন, এই সপ্তাহে আপনি ইংলিশের কি কি পড়বেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কি কি পড়বেন, উইকলি একটা রুটিন করবেন। আর আরেকটা বড় রুটিন করবেন যেটা হলো মান্থলি। মান্থলি রুটিনে আপনি সবগুলো লিখবেন, আর এই মান্থলি রুটিনকে বুঝতেই পারতেছেন 4 ভাগে ভাগ করে উইকলি 4টা রুটিন বানাই ফেলবেন। এখন উইকে কিন্তু 7 ডেজ আছে। আপনি মনে করেন কোনো একদিন কোনো কিছু পড়তে পারলেন না, কোনো একদিন আপনার সময় চলে গেল, বাট স্টিল আপনার বাকি 6 দিন মিলে ওই একদিনেরটা কিন্তু কভার করে দেওয়া যায়। তখন কিন্তু আপনার মনে হবে না যে আপনার কোনো জায়গায় সাকসেস রেট 0, তাই না? একদিনটা কিন্তু কভার করে দেওয়া যায়। আর মান্থলি রুটিন করবেন কি, কোনো সপ্তাহে হয়তো বা পড়া কম হয়েছে, কোনো সপ্তাহে কিন্তু পড়া বেশিও হয়, মাঝে মাঝে আমাদের স্পিড খুব বেড়ে যায়, আমরা অনেক পড়তে পারি। তো এক সপ্তাহে হয়তো পড়া কম হলো, বাকি 3 সপ্তাহ কিন্তু আছে আপনার কভার আপ করার জন্য। তো ওই 3 সপ্তাহ যদি কভার আপ করে ফেলেন আপনার মান্থলি রুটিনটা সাকসেসফুল হয়ে যাবে। এটা এই জন্য আমি বারবার বলি যে ডেইলি রুটিনের পরিবর্তে চেষ্টা করবেন মান্থলি অ্যান্ড উইকলি রুটিন করার জন্য, এই দুইটা খুবই খুবই ইফেক্টিভ হবে। তো সময় আছে, চেষ্টা করেন এটা করে ফেলার জন্য। আচ্ছা, এবার যারা পজিটিভ রেজাল্ট দিয়েছিলেন আমাদেরকে যে আপনাদের প্রিলি হয়েছে, তা আমি একটু বলি, দেখি যারা প্রিলি হয় নাই বা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, এই 43rd হলো আপনার প্রথম বিসিএস, তারাও একটু আমাকে চ্যাট বক্সে বলেন বা কিউ এন্ড তে বলেন, যেখানেই বলেন। ফেসবুকে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানান যে 41st-এর কাটমার্ক কত ছিল, গেস করেন। 41st-এর কাটমার্ক কেমন ছিল ওটা গেস করেন দেখি। মানে এটা আসলে কখনো অ্যাকুরেটলি বলা যায় না, এটা আপনিও জানেন আমিও জানি বা আমরা বুঝতে পারি। তাও একটা গেসের মতো করেন যে কিরকম হতে পারে। সবাই তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলতেছেন, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, বিভিন্ন গ্রুপে কথা বলছে,
অনেক রথী মহারথী কথাবার্তা বলছে, তা আপনি কি মনে করেন বা আপনার নিজের কি মনে হয় যে আসলে কাট মার্কটা কেমন হতে পারে? আমি মোটামুটি অনেকগুলো রেজাল্ট পাইছি, শুধুমাত্র আপনাদের রেজাল্ট না, মানে আমার নিজের যে চিন্তা ভাবনা, আমি যখন প্রশ্ন দেখছিলাম, প্রশ্নটা পড়ে বা আহ, আমাদের সাথে অনেকে পরীক্ষা টরীক্ষা দিছে, তাদের সাথে কথাবার্তা বলে প্রশ্নটা ভালো মতো বুঝে কতজন পরীক্ষা দিছে বিভিন্ন গ্রুপের কথাবার্তা শুনে আমার যেটা মনে হয়েছে, দ্যাট ইজ বিলো 100, বিলো 100 মনে হয়েছে যে কাট মার্ক, মানে ম্যাক্সিমাম, ম্যাক্স যেটা হইতে পারে সেটা হলো 100। মানে কেউ যদি 100 পাই বা 100 থেকে বেশি পাই, তার আসলে টিকা উচিত ছিল, কারণ এবারে একটু সংখ্যাটাও বেশি ছিল, 21,000-এর চেয়ে বেশি ছিল প্রায়। তো 100+ যারা পাইছে তারা মোটামুটি বলা যায় যে হ্যাঁ, দে আর সিলেক্টেড। 100-এর উপরে পেলে তো অবশ্যই, এবং এটা 100 না হয়ে 98 বা 99 হলো কিন্তু খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নাই। বাট আমার যেটা মনে হয়েছে যে বিলো 100, বাট 100 পেলে অবশ্যই সে টিকবে। এবং যে প্রশ্নটা ছিল 41st-এর, এটা কিন্তু দেখতে সহজ মনে হলো, অত সহজ প্রশ্ন কিন্তু হয় নাই, কম্পারেটিভলি কঠিন ছিল এবং ভুল করার চান্স অনেক ছিল। পিএসসি মনে হয় হাতে গোনা এক দুইটা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে যারা 0.5 করে নেগেটিভ দেয়। এটা অনেকেই আসলে প্রথমে বুঝতে পারে না, পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারে যে 0.5 নেগেটিভের ইম্প্যাক্টটা আসলে কত বড়। আপনি একটা প্রশ্ন যদি পারেন, আপনি পাবেন 1 নাম্বার, বাট আপনি একটা প্রশ্ন যদি ভুল করেন, আপনার নাম্বার কাটা যে 1.5, মানে ওয়ান তো কাটা যাচ্ছেই, ওয়ান কাটা যাচ্ছে, ভুল করার জন্য আবার 0.5 করে কাটা যাচ্ছে। তো নাম্বার এত ফাস্টেস্ট সময়ে কমে যায়, ইট ইট বিকামস ভেরি ইজি টু ক্যালকুলেট দ্য কাট মার্ক। এই জন্য আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বারটা অনেক নেমে যায়। আর যারা যারা পরীক্ষা দেয়, আবারও বলি যে ওই পরীক্ষার মধ্যে একটা বড় অংশ কিন্তু থাকে যারা এর পূর্বেও প্রিলি পাস করছে। তো যারা এর আগে এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে আসলে কাটমার্ক মিলে আপনার লাভ নাই, তারা মোটামুটি ভালো নাম্বার পায়। ঠিক আছে। আর এই প্রিলিতে রিটেন পরীক্ষা যারা দিয়ে আসছে বা রিটেনের প্রিপারেশন যার খুব ভালো, তারা একটা প্লাস পয়েন্ট পায়। মানে রিটেন যে একটা ভালো মতো প্রিপারেশন নিয়ে নিছে, তাদের একটা ভ্যালু, বেশ ভালো প্লাস পয়েন্ট থাকে। তারা মনে করেন প্রিলির জন্য আলাদাভাবে না পড়েও 100 বা 105-এর মতো অনায়াসে পেয়ে যায়। অর্থাৎ রিটেন যখন আপনি খুব ভালো মতো পড়বেন, নোট টোট করে পড়বেন, তখন আপনার কিছু ফিক্সড আইডিয়া তৈরি হবে বা কিছু ঘটনা আপনার চোখের নিমিষে ভাসবে। তখন আপনি সাল বা তারিখগুলো গেস করতে পারবেন, বা ওই ইনস্টিটিউশন গুলো আপনি গেস করতে পারবেন যে কোন ইনস্টিটিউশন আসলে কেমন রিপোর্ট দেয় বা কোন ডেটাটা আসলে কোথায় থাকা উচিত। আপনি যখন একটা রিটেনের জন্য পড়তেছেন, আপনি তো মনে করেন যে অর্থনৈতিক যদি কথা বলি আর কি, আপনি জিডিপি হয়তো গত 5 বছর একটা শিখতেছেন, তো আগামী বছরে জিডিপি এর আশেপাশেই তো হবে, বা গত 5 বছরে আপনি মাথা পিছু আয় পড়ছেন, তাহলে এইবারের মাথা পিছু আয় তো তার থেকে একটু বেশি হবে, সো এটা এটা গেস করা যায়। তখন তারা একটা ফিক্সড মার্ক সবসময় তুলে ফেলতে পারে, দ্যাট ইজ 100 to 105। আর যখন কিছুদিন পরিশ্রম করে প্রিলির জন্য কিছুদিন পরে, তখন দেখা যায় মোটামুটি তারা কাট মার্কের বেশ উপরে চলে যায়। তো সেই জন্য যারা একবার রিটেন প্রিপারেশন নিয়ে নিছেন, তাদের জন্য আসলে প্রিলি পাস করাটা তুলনামূলক ভাবে ইজি, যদি না কোনো তারা রিস্কি কাজ করে বসে। এই জন্য যারা ফার্স্ট টাইম বিসিএস দিচ্ছেন বা ফার্স্ট টাইম বিসিএস দিবেন, তারা যখন এর আগে যারা বিসিএস পাশ করে ফেলছে বা যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের সাথে কম্পেয়ার করতে যান, তখন একটা মাইর পড়ে। এখানে দেখা যায় উনি বলো যে হ্যাঁ, আমি তো যেহেতু পড়াশোনা না করেই 105 বা 110 পাচ্ছি, তাহলে তো আসলে কাটমার্ক আরো বেশি হওয়া উচিত। কারণ যারা একবার বিসিএস এর প্রিলি পাস করে আসছে, তার আসলে একটা ওই টেন্ডেন্সি থাকে যে আমি তো এই সেকেন্ড বিসিএস প্রিলিটা না পড়েই দিছি, আমি তো রিটার্ন পড়তেছিলাম বা আমি তো এখানে জবে ছিলাম, তো আমি যদি 105 পেয়ে যাই, যারা পড়াশোনা করছে তারা তো 110 করতেছে, প্রশ্নটা কেমন হচ্ছে, তো এখানে অনেক অনেক কাহিনী আছে আর কি। ঠিক আছে। তো চেষ্টা করবেন যে মোটামুটি একটা রিটেনের ছোটখাটো প্রস্তুতি যদি থাকে কারো, সেই ক্ষেত্রে তারা একটা প্লাস পয়েন্ট পাবেন। তো আপনাদের মধ্যে যাদের রিটেনের প্রস্তুতি হালকা আছে, তারা ডেফিনেটলি বিসিএস এর প্রিলিতে একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন, কারণ একটা সার্টেন পোর্শন প্রশ্ন থাকে যেটা রিটেনের সাথে মিলে যায়। ওকে।
আচ্ছা, আমার সাউন্ড কি কোনো সমস্যা হচ্ছে? একটু চ্যাট বক্সে জানান বা কমেন্ট করে জানান তো। না ভাইয়া, সাউন্ড ঠিক আছে ভাই। আচ্ছা, না কয়েকজন বলতেছিল সাউন্ড ক্লিয়ার না। ওকে, তাহলে সাউন্ড ঠিক থাকলে আমি কন্টিনিউ করি। এবার ওই বিসিএ মানে প্রিলির কথা শেষ করে দিব, জাস্ট একটা ছোট্ট গ্রাফ দেখিয়ে বা বিগত বছরের অ্যানালাইসিস দেখিয়ে প্রিলি শেষ করবো। আমি বেশি সময় নিব না আজকে। এই বিসিএস এর যে বর্তমান ধারাটা বা নতুন যে টেকনিক বা নতুন যে সিলেবাস, নতুন যে এক্সাম প্যাটার্ন, এটা কিন্তু শুরু হয়েছিল 35 বিসিএস এ। 35 বিসিএস এ প্রথমবারের মতো 200 নম্বরের পরীক্ষা হওয়া শুরু করছে। তার আগে ছিল 100 নম্বরের পরীক্ষা। তখন কিন্তু প্রিলি টিকাটা কষ্ট ছিল, কারণ 100-তে 60, 65, 70 পর্যন্ত তুলা লাগতো। এখন তো 100 পেলেই হয়ে যায় 200-তে। তো কম্পারেটিভলি এখন একটু ইজিয়ার, আগে একটু টাফার ছিল। তো 35, 36, 37, 38, তারপর হলো 40 এবং 41st। এই হলো 6টা বিসিএস নতুন সিলেবাসে যেগুলো হয়েছে। 35 বিসিএস বুঝতেই পারতেছেন, প্রথমবার যেটা হয়েছে এটা তুলনামূলক একটু হার্ড ছিল, কঠিন বিসিএস ছিল। 36 এটা তুলনামূলক, আমি ইজি বলাটা আসলে ঠিক না, জাস্ট আমি তুলনামূলক ভাবে কম্পারেটিভলি ইজি বলি আসলে। ওই 35-এর সাথে কম্পেয়ার করলে 36 কিছুটা ইজি ছিল, কারণ এখানে বিগত বছরের কিছু প্রশ্ন রিপিট হয়েছিল। 37 এসে হার্ড হয়ে যায়। 38 আবারও কম্পারেটিভলি একটু ইজি হয়, ইজি না কম্পারেটিভলি। 40 বিসিএস দেখা যায় যে একটু হার্ড হয়। 41st যদিও সিকুয়েন্স বলতেছে যেটা আসলে কম্পারেটিভলি ইজি হওয়া উচিত, বাট এটা আসলে কঠিন হয়ে যায়। এখন আপনাদের সামনে আছে 43rd। 43rd বিসিএস কেমন হবে, কেমন হবে সেটা আগে থাকতে আমার বা কারোই বলা সম্ভব না। এটা হার্ড হতে পারে বা কম্পারেটিভলি ইজি। ইজি প্রশ্ন এখনো কখনোই হয় নাই, এই দুইটার যে কোনো একটা হতে পারে। আচ্ছা, কেন এটা বলতেছি, আমি আপনাদের একটু নাম্বার সম্পর্কে আইডিয়া দিব এই কারণে। 35-এ কাটমার্ক যেটাকে বলা হতো আর কি, বা যে নাম্বারটার উপরে পেলে মোটামুটি সবাই বলছে যে না আমি এই নাম্বারটা পেলে টিকে গেছিলাম, সেটা ছিল অ্যারাউন্ড 88 বা 88, 89 বা 87 এরকম হবে। 88 আমরা ধরে নিচ্ছি অ্যারাউন্ড। 36-এ এই নাম্বারটা বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পেয়ে প্রায় 108-এর কাছাকাছি চলে যায়, ধরে নেওয়া হয়, বা 110ও হতে পারে, সেটা কাছাকাছি বলতেছি। 37-এ কঠিন প্রশ্ন ছিল এবং এটা 95 to 97 এরকম ধরে রাখা হয়। দুইটাই কঠিন প্রশ্ন ছিল, বাট যেহেতু মাঝখানে 2-3 বছর সময় চলে গেছে, মানুষজন বা স্টুডেন্টরা স্মার্ট হয়ে গেছে, তারা নাম্বার বেশি তুলতে পারতেছে। এরপরে 38ও কম্পারেটিভলি একটু ইজি ছিল, এখানে প্রায় 115, এটা বেশ হাই নাম্বার ছিল কাটমার্কটা, এবং 16,000-এর মতো টিকে ছিল, এবং কাটমার্ক কিন্তু অনেক উপরে ছিল। 40 বিসিএস এখানেও দেখা যায় মোটামুটি 100, এটা বলে দেওয়া যায় যে 40-তে 100-এর মতো, মানে 100 যারা পাইছে তারা মোটামুটি টিকছে। 41st-ও 100-এর মতো টিকছে। এবার আপনি যতগুলো হার্ড আছে তাকে যদি আমি কালার করে দিই, এটা হার্ড, এটা হার্ড, এই দুইটাও হার্ড। যতগুলো হার্ড কোয়েশ্চেন হয়েছে, এই হার্ড কোয়েশ্চেন গুলো যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন 100 যদি আপনি পান, তাহলে 100 মোটামুটি টিকার মতো একটা নাম্বার। একটু বাড়ান, একটু বাড়ায় আপনি মনে করেন 103 ধরেন। অর্থাৎ এক কঠিন প্রশ্ন যদি আপনি বুঝতে পারেন যে বিসিএস এর পরীক্ষা দিতে গিয়ে বুঝছেন যে এই প্রশ্নটা কঠিন হয়েছে, তাহলে সেখানে যদি আপনি 100+ পান, 102-3 আপনি শিওর করে আসতে পারেন, তাহলে আপনি টিকে যাবেন। এইবার আমরা ওই ইজি প্রশ্নগুলো দেখি, কম্পারেটিভলি ইজি। কম্পারেটিভ ইজিতে 108, 115। তো কম্পারেটিভ কোশ্চেনে মোটামুটি আপনাকে 118 ধরে রাখতে হবে, কারণ কম্পারেটিভ ইজি মানে হলো বিগত বছরের প্রশ্নগুলোর একটা ছাপ এখানে থাকবে, কিছু কমন প্রশ্ন, সেটা পিএসসি করছে বা বিসিএস এর প্রশ্ন, বা তৎকালীন সময়ে যে এক্সাম গুলো হচ্ছিল সেখান থেকে কমন পড়তেছে, এরকম যদি হয় তখন কিন্তু 118। দুইটা কম্পেয়ার করলে 120 কিন্তু অলওয়েজ এ সেফ মার্কস। তো সহজ প্রশ্নে কিন্তু 120 তোলাটা আপনার উচিত, আর কঠিন প্রশ্ন যদি হয় সেক্ষেত্রে 100 তোলা উচিত। এবার দুইটার একটা অ্যানালাইসিস দেই, তাহলে আমরা দুই ধরনের প্রশ্নের কথা বলতেছি, কম্পারেটিভলি ইজি আর কম্পারেটিভলি হার্ড। এই দুই ধরনের প্রশ্ন। কম্পারেটিভলি ইজিতে আপনাকে টার্গেট করতে হবে কত, 120, আর এখানে হার্ডে টার্গেট করতে হবে 105। আমি একটা টেকনিক শিখেছিলাম যে আপনি যতটা দাগাবেন তার 10% কিন্তু অবশ্যই অবশ্যই ভুল হবে। আবারও বলি, 10% অবশ্যই ভুল হবে। তাহলে 120 যেখানে কম্পারেটিভলি ইজি, এটাতে আপনার মিনিমাম 140 থেকে 145টা দাগানো উচিত। তাও যদি এখানে 14-15টা ভুল হয় আপনি 120 পাবেন। আর হার্ড প্রশ্ন যদি হয়, এই ক্ষেত্রে আপনার 120 থেকে 125-এর উপরে দাগানো উচিত না। ঠিক আছে? আচ্ছা, এই হলো কয়টা দাগানো উচিত। কিন্তু আপনি যখন প্রথমবার পরীক্ষা দিবেন, আবারও বললি আপনি অনেকগুলো পরীক্ষা দিয়ে দিবেন,
আপনার পরীক্ষা দেওয়ার স্পিডটা বেড়ে যাবে। আপনি হয়তো বা 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিটে পুরো প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দাগায় ফেলছেন। অনেকগুলো পারেন নাই, মানে এটাও মাথায় রেখেন যে অনেকগুলো তো পারবেন না। লাস্ট 30 মিনিট বা লাস্ট 20 মিনিটে আরো অনেক কিছু দাগাবেন। তো যদি কম্পারেটিভ ইজি হয়, আপনি প্রথমবার যখন দাগাবেন, ফার্স্ট টাইম যখন দাগাবেন, তখন দেখবেন 120 থেকে 25টার মতো আপনি দাগায় ফেলতে পারছেন। মানে প্রথমবারে 120-25টা দাগানো মানে হলো আপনার প্রশ্ন কম্পারেটিভলি ইজি হয়েছে, এবং আপনাকে 40-45টার মতো দাগাইতে হবে। নাম্বার কিন্তু 120-এর আশেপাশে নিয়ে আসতে হবে যেন আপনি টিকে যান। এবার আসেন হার্ড কোয়েশ্চেনের জন্য। আপনাকে পেতে হবে 105, আপনি দাগাবেন হয়তো বা 120-25টা। তাহলে প্রথমবার আপনি হয়তো বা 95 থেকে 100-এর বেশি দাগাতেই পারেন নাই। তাহলে আপনার ডিসিশন মেকিংটা কোথায় হবে বলেন তো? আপনি প্রথমবার যখন দাগাবেন, তখন যদি আপনি 100টার উপরে দাগাইতে না পারেন, না, আমি ধরে নিচ্ছি যে আপনি প্রিপারেশন নিছেন। উইদাউট প্রিপারেশন যারা, তাদের কথা আমি বলতেছি না। যারা প্রিপারেশন নিছেন তারা মনে করেন প্রথমবার দাগাইতে গিয়ে 100-র উপরে দাগাতেই পারতেছেন না, তার মানে হলো কোয়েশ্চেনটা কম্পারেটিভলি কঠিন হয়ে গেছে। আর যদি দেখা যায় না আপনি 115-20টা দাগাই ফেলছেন, তাহলে সে বুঝতে হবে যে না, কোয়েশ্চেন একটু সহজ হয়েছে। আপনাকে ঠান্ডা মাথায় আরো কিছু দাগাতে হবে, যেগুলো অবশ্যই অবশ্যই কারেক্ট। ভুল দাগানো যাবে না, কিন্তু কারেক্ট করে দাগাতে হবে। ঠিক আছে, এই হলো মোটামুটি একটা ছোট্ট টেকনিক। যে টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন আর কি, পরীক্ষার হলে আপনি বুঝতে পারবেন, একটু আইডিয়া পেয়ে যাবেন যে আপনার পরীক্ষাটা সহজ, মানে সহজ করা করছে নাকি কঠিন করছে, আপনি কয়টা দাগাবেন, কয়টা দাগালে আপনার জন্য সেফ হবে, এই এই অংশটা মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটুক পর্যন্ত, মানে এই যে প্রশ্ন বুঝা না বুঝা বা পরীক্ষার হলে কয়টা দাগাবো দাগাবো না, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে চ্যাট বক্সে অথবা কমেন্ট করে জানাতে পারেন। ওকে, সো আমি যে প্রশ্নটা করছি আপনার, আশা করি আমি বুঝাতে পারছি। তা আমিও খুব খুশি যে লিস্ট কিছুটা আইডিয়া তো আপনারা পাইছেন। ওকে, আচ্ছা, সো প্রিলি নিয়ে কথা যেটা বলতেছিলাম সেটা তো হয়ে গেল। আর বিসিএস এ কি কি করতে হবে এটা সবাই জানেন। পরিশ্রমটা ভালো মতো করতে হবে। মাথায় রাখতে হবে যে এটা একটা লম্বা যাত্রা। এই লম্বা যাত্রার মধ্যে আসলে দীর্ঘ সময় আপনাকে মোটিভেটেড থাকতে হবে। এই মোটিভেটেড থাকার অনেকগুলো অপশন আছে। একটা হলো যে আপনার যে সারাউন্ডিংটা থাকে, ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদের সাথে আলোচনা করা, কোনো প্রেশার থাকলে তাদের সাথে একটু শেয়ার করা, অথবা আপনার যে বন্ধু বান্ধব যারা তারাও যদি এই ধরনের পরীক্ষায় থাকে, একটা গ্রুপ করে পড়াশোনা করা। বাট এই গ্রুপ করার ক্ষেত্রে একটু সেন্সিটিভ থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন। এমন কারোর সাথে গ্রুপিং করবেন না যে আপনার পড়াশোনার ক্ষতি করে, অথবা এমন কারোর সাথে গ্রুপিং করবেন না যে আপনাকে এমন কিছু টিটকারি মারে যেগুলো আপনি সহ্য করতে পারেন না, যেগুলো আপনাকে ডিমোটিভেট করে ফেলে। এই ধরনের মানুষের সাথে একটু দূরে থাকাই ভালো। সম্পর্ক খারাপ করার আমি কথা বলতেছি না। আমার এমন অনেক বন্ধু আছে যাদেরকে আমি খুব একটা পছন্দ করি না, বা যারা আমাকে খুব একটা পছন্দ করে না, বাট তার সাথে আমার কখনো ঝামেলা হয় না। বাট আমরা একটা ডিস্টেন্স মেনটেন করি, সবকিছু একসাথে করতে হবে এমন তো না। তাদের সাথে আপনি ক্লোজ হন যাদের সাথে সময় কাটাতে আপনার ভালো লাগে, বা যাদের সাথে সময় কাটালে আপনার মনে হবে যে না, আমি একটু বাম্প বুস্ট আপ হয়েছি, বা আমার একটু ভালো চিন্তা করতে ভালো লাগে। এরকম একটা গ্রুপ করার চেষ্টা করবে। এটা সবার জীবনে থাকে। বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হবে, সবার সাথে ভালো সম্পর্ক থাকবে, বাট ক্লোজ কিছু মানুষ তৈরি করার চেষ্টা করবেন যাদের সাথে সবকিছু শেয়ার করা যায়, ওপেনলি কথাবার্তা বলা যায়, এবং যাদের সাথে কথা বলার পর আপনার মনে হবে যে না, আরেকটু ভালো কাজ করতে পারি। তো এরকম কিছু বন্ধু যদি থাকে তাদের সাথে একটু সময় বেশি কাটানোর চেষ্টা করবেন, আর বাকিদের থেকে একটু দূরে, কারণ এই সময়টাতে আসলে খুব সেন্সিটিভ থাকি। বা আপনারাও সেন্সিটিভ আছেন এখন। কেউ কিছু বললে এটা খুব বেশি গায়ে লাগে, কারণ একটা বয়স, মানে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন একটা সার্টেন বয়স আপনারা পার করে ফেলছেন। ওই বয়সে যেহেতু এখনো চাকরি করতেছেন না, ম্যাক্সিমাম হয়তো বা করতেছেন না, তখন যখন কেউ এই ধরনের খোঁটা দেয় এটা আসলে গায়ে লাগার মতো একটা বিষয়। তো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট চুজিং ইউর ফ্রেন্ডস। ওকে, আর বাকি প্রস্তুতির কথাগুলো যেগুলো আসলে মাথায় রাখা উচিত, এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। আমি একটু রিটেন নিয়ে কথা বলি, এক 1-2 মিনিটের বেশি কথা বলবো না। যারা এবার 41st পরীক্ষা দিয়েছিলেন, হয়তোবা এক্সপেক্ট করেন নাই, যে আপনি হয়তোবা ভাবেন নাই যে হয়ে যাবে, বাট চলে আসছে, ভেরি ফরচুনেট। তাদেরকে তো অবশ্যই অবশ্যই কংগ্রেচুলেশন। কারণ এক্সপেক্ট না করে যাদের হয়ে যায়, দে আর লাকি, এন্ড লাকির পর হলো দে আর ভেরি মাচ ট্যালেন্টেড।
এবং যেটাকে বলতে পারি যে তাদের বেসিক খুব ভালো, কারণ বিসিএস এ যাদের ছোটকাল থেকে পড়াশোনার বেসিকটা ভালো তারা কিন্তু ফার্স্ট টাইমে খুব ভালো করে ফেলতে পারে। তো তাদের জন্য আমি বলবো সময় আমরা ধরে নিচ্ছি নভেম্বর 15 তারিখের মধ্যে আপনি মাথায় রাখবেন যে আপনার রিটেন পরীক্ষা শুরু হয়ে যাবে। এর পরেও যদি হয় এটা আপনার জন্য এক্সট্রা টাইম। নভেম্বর 15 তারিখের মধ্যে আপনাকে নিজেকে প্রিপারেশন নিয়ে নিতে হবে যে হ্যাঁ 15 তারিখ হয়ে গেছে, আমি এখন প্রস্তুত, আমি আর সময় দিব না নিজেকে। আর এরপরে যেটা থাকবে সেটা এক্সট্রা। আর রিটেন যখন পরীক্ষা দিবেন বা প্র্যাকটিস করবেন তখন আপনার তিনটা জিনিস লাগবে, তিনটাই হলো প্র্যাকটিস। কারণ রিটেন পরীক্ষাটা কিন্তু মুখে বলার পরীক্ষা না, দাগানোর পরীক্ষা না। আপনাকে কি করতে হবে? লিখতে হবে। লিখার পরীক্ষা যেহেতু রিটেন, তাই আপনাকে যত বেশি লিখে লিখে যেতে পারেন। তো এই 2-2.5 মাস বা 3 মাস যতই সময় পাচ্ছেন আপনি প্রশ্ন শুধু না পড়ে প্রশ্নটার সাথে সাথে লিখার চেষ্টা করেন। এবং সেই ক্ষেত্রে প্রথমে যেটা করবেন, বিগত বছরের যে রিটেন প্রশ্নগুলো, বিগত রিটেন প্রশ্ন, এই রিটেন প্রশ্নগুলো প্রথমে পড়েন। পড়ে দেখেন যে কোন টপিকের উপর প্রশ্নগুলো বেশি আসতেছে, ওই টপিক ধরে ধরে আপনি লেখা শুরু করেন। সংবিধানের কোন প্রশ্নগুলো বেশি আসতেছে সেটা লেখা শুরু করেন। আপনার সাথে যে বইটা থাকুক না কেন সেই বইতে কিভাবে প্রশ্নগুলো উত্তর লিখছে সেটা একবার দেখেন, তারপরে নিজের মতো করে লিখেন। কারণ আপনি যখন প্রথমে দেখবেন যে বইগুলো পাওয়া যায় আর কি, বা যেগুলো বেশি চলে, এগুলোতে দেখবেন এক একটা প্রশ্ন হয়তো বা বইয়ের 7-8 পৃষ্ঠা করে লেখা আছে। ট্রাস্ট মি, এই এত বড় প্রশ্ন আপনি জীবনেও লিখতে পারবেন না। তা আপনি যদি মাথায় রাখেন যে হ্যাঁ এত বড় করে লিখতে হবে, পরীক্ষার হলে কিন্তু আপনার টাইম কুলাবে না। এই টাইম না কুলানোর জন্যই কিন্তু ম্যাক্সিমাম রিটেনে ভালো করতে পারে না বা ফুল আনসার করে আসতে পারে না। আপনি প্রিলিতে যেমন 200-তে 120 বা 130 দাগায় খুব একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বেরোয় যেতে পারবেন, রিটেনে দ্যাটস নট পসিবল। আপনাকে ইচ এন্ড এভরি কোয়েশ্চেন আনসার করে আসতে হবে এবং একটা স্ট্যান্ডার্ডে আনসার করতে হবে, যেন মানে স্যার কিছু না কিছু নাম্বার দিয়ে আসছে। সব প্রশ্ন কমন কখনোই পড়বে না, আনকমন প্রশ্ন এমন ভাবে লিখতে হবে যেন স্যার অল্প কিছু নাম্বার এখানে দিয়ে দেয়। ওকে? তো রিটেনের জন্য এই জন্য বললাম যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এবং সেটা হলো লিখতে হবে। যত বেশি লিখবেন তত ভালো করবেন। তো উত্তরণের একটা কোর্স মনে হয় আছে, খুব শর্ট টাইমের মধ্যে একটা কোর্স করানো হচ্ছে। শর্ট টাইম না, আসলে এটা ফুল কোর্সই মনে হচ্ছে। এই ফুল কোর্সটা যদি আপনি করতে পারেন, এখানে আপনি রেগুলার মানে রেগুলার ক্লাসের সাথে সাথে আপনাকে পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা কিন্তু লিখিত পরীক্ষা, আপনি বাসায় বসে বসে লিখিত পরীক্ষা দিতে পারবেন। এটা একটা অপরচুনিটি। উত্তর অবশ্যই এই ক্ষেত্রে খুব ভালো কাজ করতেছে দেখলাম। তো এই লিখিত পরীক্ষা যদি রেগুলার দেন, আপনি হয়তো বা ভালো লিখছেন না খারাপ লিখছেন সেটা পরে, বাট আপনি যে লিখতেছেন আপনার হাতের লেখার স্পিড বাড়তেছে। কারণ অনার্স লেভেল পার করার পরে ম্যাক্সিমাম হাতের লেখার সৌন্দর্য বা স্পিড কোনোটাই থাকে না। সো এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি লিখতে পারতেছেন এবং স্পিডটা ধীরে ধীরে বাড়তেছে, লেখাগুলো আস্তে আস্তে পরিষ্কার হতেছে, হাতের জট জট খুলে যাচ্ছে। আপনি রিটেন পরীক্ষা যারা প্রথমবার দিছে এবং যারা প্র্যাকটিস ছাড়া দিছে তাদেরকে যদি একটা জিজ্ঞাসা করেন যে প্র্যাকটিস ছাড়া রিটেন পরীক্ষা দিতে কেমন লাগছে, তারা বলবে যেটা জঘন্য। খুবই দরকার যে একবার করে আগে থেকে লিখে আসা, এবং যে প্রশ্নগুলো আপনি একবার পরীক্ষার হলে যাওয়ার আগে লিখে যাবেন, বাসায় হোক বা কোনো এক্সাম সেন্টারে হোক, সেটা আপনি যখন বিসিএস এর পরীক্ষায় লিখবেন দেখবেন আগের চেয়ে ভালো লিখতেছে। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আপনি চাইলে এই কোর্সটা করে ফেলতে পারেন। মামুন ভাইয়া কি আছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা। আপনি একটু ওই শেয়ার দিতে পারবেন না? শিওর, কোনটা শেয়ার হ্যাঁ, করবো? আপনি ওয়েবসাইটে শেয়ার দিয়ে কোর্স দুইটা একটু দেখাই দেন। আমি আছি, আমি লাস্টে কয়েকটা কথা বলে শেষ করবো না। ওয়েবসাইটে শেয়ার দিয়ে আমি শুনতে পারি ভাইয়া? আপনি এই যে আমাদের ওয়েবসাইটটা শেয়ার দিয়ে যে দুইটা কোর্স আছে ওগুলো একটু দেখাই দেন তাহলে। নতুন কোর্স নাকি যেটা চলতেছে এটাই? না না, ওই যে যারা 43 এর, সরি, যারা 41 এর প্রিলি হয়ে গেছে তাদেরটা, এই কোর্সটা একটু দেখাই দেন। 41 এ যাদের প্রিলি হয়ে গেছে তাদের জন্য একটা রিটেন কোর্স আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একটু দেখাই দেন। ঠিক আছে ভাইয়া। হুম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন, দেখতে পারেন, একটু চ্যাট বক্সে জানান যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আপনাদের, বা কমেন্ট করে জানাতে পারেন। আমার স্ক্রিনটা যদি দেখা যায় একটু চ্যাট বক্সে জানান, অথবা ফেসবুকে যারা আছেন তারা একটু কমেন্ট বক্সে জানান। আচ্ছা ঠিক আছে। তো যারা রিসেন্টলি প্রিলি পাশ করেছে, 41-এর যে প্রিলিটা সেটা পাশ করেছে, তাদের জন্য আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে রিটেনের একটা ফুল কোর্স, যেখানে আমাদের 80টি লেকচার সহ আমাদের একটা ডিজাইন করা হয়েছে।
তো শুরুতে হচ্ছে আপনারা উত্তরণ ডট একাডেমিতে যাবেন। উত্তরণ ডট একাডেমিতে যাওয়ার পরে দেন হচ্ছে আওয়ার কোর্সেস যাবেন, অথবা নিচেই গেলেই আপনারা দেখতে পাবেন আমাদের কোর্সগুলো নিচেও দেওয়া আছে সুন্দরভাবে। নিচে গেলে দেখতে পাবেন এখানে বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে যে আপনার 41তম বিসিএস লিখিত 1 উইক প্রি কোর্স, এটা অলরেডি শুরু হয়েছে। 2 দিকে অরিয়েন্টেশন ছিল, 4 তারিখ থেকে শুরু হয়েছে। আগামীকাল এটার উপরে আবার ক্লাস আছে, বাংলা ক্লাস আছে আগামীকাল। তো আপনারা এই ফ্রি কোর্স যেটা আছে ফ্রি কোর্সে ডিটেইলসে যে এনরোল করলেই আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। এখানে এসে এনরোল করলে এই ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। আগামীকাল বাংলা ক্লাস আছে ঠিক সন্ধ্যা 7:30টায়। আপনারা যারা রেজিস্ট্রেশন করলেন না এখনো, দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন, তাহলে এখানে এসে ক্লাসগুলো করতে পারবেন। ফ্রি ক্লাস এটা। আর 2টা ক্লাস হবে, আগামীকাল বাংলা, দেন 8 তারিখে হচ্ছে ম্যাথ ক্লাস হবে। আর এরপরে মূল কোর্সটা শুরু হবে হচ্ছে আমাদের আগামী 16 তারিখ থেকে। 16 তারিখে অরিয়েন্টেশন, 17 তারিখ থেকে মূল কোর্সের ক্লাসটা শুরু হবে। এই যে 41 বিসিএস লিখিত ফুল কোর্স। তো এটার ডিজাইন যেটা আমরা করেছি সেটা হচ্ছে 80টা লেকচার ক্লাস দিয়েছি। 80টা লেকচার ক্লাস, 80টা ডেইলি এক্সাম লিখিত। প্রতিদিন লিখিত এক্সাম দিতে পারবেন, ভাইয়া এটা সম্পর্কে ডিটেইলস বলছে। 13টি সাবজেক্ট টেস্ট, 6টি ফাইনাল মডেল টেস্ট, 80টি প্রিন্টেড লেকচার শিট। এবং সব থেকে একটা বা মজার বিষয় হচ্ছে যে আপনার এই 80টা লেকচার শিটের মধ্যে ম্যাক্সিমাম লেকচার শিট গুলা মানে সব কমপ্লিট হয় নাই, তবে ম্যাক্সিমাম বলতে গেলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ লেকচার শিট গুলো আমাদের ব্রাঞ্চ গুলাতে পৌঁছে গেছে। আপনাদের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ গুলো আছে, আপনারা যে অঞ্চলেই থাকেন না কেন, সারা বাংলাদেশের যে অঞ্চলে থাকেন না কেন, বলতে গেলে সব জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। যেখানে ব্রাঞ্চ নেই সেখানেও আমাদের একজন প্রতিনিধি অবস্থান করতেছে। আপনারা এই করোনার সময়ে তার কাছ থেকে সহজে আপনার লেকচার শিটটা প্রিন্টেড কপিটা সংগ্রহ করে নিতে পারবেন ভর্তি হয়ে। ঠিক আছে। এবং আরো যেটা স্পেশাল একটা ভার্সন আছে আমাদের, 2টা বই, সেটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী ম্যাপ বুক, একটি স্পেশাল এডিশন বলতে গেলে। খুবই সুন্দর বই, এরকম বই সাধারণত বাজারে আপনারা পাবেন না। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি 2টা ম্যাপ বুক অলরেডি বাংলাদেশ বিষয়াবলীর এই ম্যাপ বুকটা চলে গেছে, আপনারা ভর্তি হয়ে সংগ্রহ করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়টা। তো এটার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখানে ইনরোল করতে হবে। ইনরোলে করলে এখানে ডিটেইলস আপনি পাবেন। ইনরোলে ক্লিক করলে দেন যে ইনফরমেশন গুলা চাবে, ইনফরমেশন গুলা দিলেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে নেক্সট অপশনে গেলে পরে ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আপনি ওটিপিটা প্রবেশ করার পরে দেন আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি আপনার নাম, ফুল নেম, কোন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, এগুলো সুন্দরভাবে, এগুলো আপনারা আশা করি সবাই পারবেন, খুব সুন্দরভাবে ফিল আপ করে ভর্তি হয়ে যেতে পারবেন। এবং দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে আমাদের যারা প্রিলি পাস করেছেন তারা রিটার্নের প্রিপারেশন নিয়ে নেন আশা করি। আগামীকাল আমাদের রিটেনের উপরেও একটা সেমিনার হবে। রিটেনের উপরেও একটা সেমিনার হবে। তো আমরা লিংক সবাইকেই, আজকেও লিংক সবাইকে যেমন পাঠিয়েছিলাম, আগামীকালকেও পাঠাবো ইনশাল্লাহ। তো রিটেন সম্পর্কে জানতে চান অবশ্যই আগামীকাল জয়েন করবেন, ঠিক সন্ধ্যা 7:30টায় হবে। তো ভাইয়া, হ্যাঁ, আমরা এখন তাহলে কিউ এন্ড এর জন্য ওপেন করে দেই। আপনাদের জন্য কোনো বিশেষ প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন। চ্যাট বক্সে করতে পারেন, কিউ এন্ড তে করতে পারেন, অথবা ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব সেটা সার্ভিস রিলেটেড হোক বা স্টাডি রিলেটেড হোক, আমরা চেষ্টা করবো সেটা আপনাদেরকে জানানোর জন্য। যে কয়েকজন বই কেনার ব্যাপারে কথা বলতেছেন, বই আসলে উত্তরণ বিক্রি করে না। উত্তরণ শুধুমাত্র যারা স্টুডেন্ট উত্তরণের, তাদের জন্য এই বইগুলো ফ্রিতে দিয়ে দেয়। বিসিএস প্রিলির জন্য ভ্যাকসিনেশন লাগবে কিনা সবার, এটা পিএসসি থেকে বলছে যদি আপনি ভ্যাকসিনেশনের ডেটের মধ্যে পড়েন বা গভর্নমেন্ট যে সার্কুলারটা দিয়েছে সেই অনুযায়ী পড়েন, আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন। এবং আশা করতেছি আগামী 2-3 মাসের মধ্যে প্রচুর ভ্যাকসিন বাংলাদেশে আসবে, আপনারা ভ্যাকসিন দিয়ে দিতে পারবেন। ওকে, আরেকটা প্রশ্ন আমি পেয়েছি যেটা একটু আলোচনা করি, যেটা হলো
প্রথমবার দাগানোর পর সেকেন্ড টাইম আপনি কিভাবে আন্দাজে থাকবে, আন্দাজে আন্দাজে বা গেস করে দাগানোর দরকার নাই। প্রথমবার দাগানোর সময় আমরা অনেক সময় হয় কি কিছু ম্যাথ বড় হয়, মেন্টাল লেভেলে কিছু প্রশ্ন সলভ করতে সময় বেশি লাগে, এগুলো আনসার না করে চলে যায়। এটা একটা অপশন, এগুলো আপনি পরবর্তীতে করতে পারবেন। অথবা ইংলিশের কিছু ওয়ার্ড থাকে বা বাংলার কিছু শব্দ থাকে, চারটা পাঁচটা শব্দ হঠাৎ করে মাথায় আসে না, তো এগুলো আমরা না দেখায় চলে যাই, এখানে সময় দিবেন। ম্যাথ, মেন্টাল এবিলিটি বা বিজ্ঞান যদি কোনো প্রশ্ন থাকে, বা বাংলা বা ইংলিশের কোনো শব্দ থাকে যেটার অর্থ আপনি তিন চারটা চিন্তা করলে হয়তো বা বের করতে পারবেন, ওগুলো দাগানোর চেষ্টা করবেন যেগুলো 100% হয়। ঠিক আছে, এই হলো একটা কাজ। আর আরেকটা কাজ করা যায় হলো বাংলাদেশ আন্তর্জাতিকের যে কিছু প্রশ্ন থাকে যেগুলো অপশন চারটা আপনি না পড়েই চলে গেছেন, আপনি হয়তো বা প্রশ্নটা পড়ছেন স্কিপ করে চলে গেছেন, যেটা তো আমি পারি না। সেকেন্ড টাইম যখন প্রশ্ন পড়বেন সাথে অপশন গুলো পড়বেন, মাঝে মাঝে অপশন থেকেও বোঝা যায় যে কোনটা সঠিক উত্তর। আমি আশা করি এটা আপনার প্র্যাকটিস করলে বুঝবেন, মাঝে মাঝে অপশন টেস্ট করেও চেক করা যায় যে সঠিক কোনটা হবে কোনটা ভুল হবে। এইভাবে কিছু সেকেন্ড টাইম দেখানোর চেষ্টা করবেন আর কি। প্রশ্ন সহজ না কঠিন এটার তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, যে আপনি যখন অনেক প্রিপারেশন নিয়ে নেবেন, একটা সার্টেন অ্যামাউন্ট অফ পড়াশোনা আপনার হবে, তখন দেখবেন যে আপনি প্রথমবারে যদি 80-90টা দাগান, তার মানে আসলে প্রশ্নটা তুলনামূলক একটু কঠিন করছেন। আর যদি প্রথমবারে আপনি 110-15টা দাগাই ফেলেন, তাহলে হয়তো বা প্রশ্নটা তুলনামূলক একটু সহজ হয়েছে, বা আপনার বিগত বছরের বেশ কিছু প্রশ্ন কমন পড়ছে, এটা এটা ধরে নেওয়া যায় আর কি। প্রিলি রিটেন একসাথে প্রিপারেশন নেয়ার ব্যাপারে বেশ কিছু কথা আসছে, আমি একটু বলি। যদি এমন হয় যে আপনি আজকে থেকে প্রিপারেশন নিচ্ছেন, তাহলে অবশ্যই আপনি শুধু প্রিলির প্রিপারেশন নেন। আর যদি এমন হয় যে আপনি প্রিলিতে একবার টিকে গেছেন, সামনে আপনার দুইটা পরীক্ষা, একটা হলো প্রিলি এবং রিটেন, আর সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই রিটেনের প্রিপারেশন নেবেন। প্রিলির 15-20 দিন আগে প্রিলির জন্য আলাদাভাবে একটা প্রিপারেশন নেবেন। ঠিক আছে। আর রিটেনের একটা অ্যাডভান্টেজ আমি বলি, যে রিটেনের অ্যাডভান্টেজ হলো আপনি যদি একবার রিটেন ফুল প্রিপারেশন নিয়ে নেন, সেই ক্ষেত্রে আপনার পরবর্তী প্রিলিটা অনেক ইজি মানে ইজি না হলেও, খুব বেশি ইজি না হলেও আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার আমি অবশ্যই পাবো। আচ্ছা, ফেসবুকে একজন বলছেন যে নিউজ পেপারের কোন টপিক গুলো পড়বো। নিউজ পেপারে পড়ার গুরুত্বটা আমরা বেশি দিই হলো রিটেনে, প্রিলিতে শুধু চোখ বুলাতে বলি। আমাদের ওয়েবসাইটেও কিন্তু দেয়া আছে অনেকগুলো মানে প্রতি মাসে কি কি হয় ঘটনাগুলো দিয়ে দেয়। আর রিটেনের জন্য যারা নিউজ পেপার পড়বেন, রেগুলারই পড়বেন, তাদের জন্য প্রথম পেজ, দ্বিতীয় পেজ, শেষের পেজ, শেষের আগের পেজ, এই চারটা পেজ মাস্ট। তার সাথে হলো অর্থনীতির পেজটা পড়বেন এবং সম্পাদকীয় পড়বেন। সম্পাদকীয় পড়ার গুরুত্বটা বেশি, কারণ সম্পাদকীয় যারা লিখেন খুবই সুন্দর ভাষা ব্যবহার করে লিখেন। ওই ভাষাগুলো আপনি বারবার পড়লে দেখা যাবে আপনার লিখার ভাষাটাও সুন্দর হয়ে যাচ্ছে। এটা একটা বেসিক আইডিয়া। আর আরেকটা ঘটনা হলো সম্পাদকীয়তে মাঝে মাঝে কিছু, মানে আজকের সম্পাদকীয় মানে হলো গতকালকের বা গত পরশুদিন বা তার আগের এক সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা তার উপর একটা আর্টিকেল। তো এই আর্টিকেলে শুধুমাত্র ঘটনাটা ব্যাখ্যা করে এমন না, ঘটনার ইতিহাসটাও কিন্তু ব্যাখ্যা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইতিহাসটাও জানতে পারলেন, ঘটনার চিন্তা ভাবনাটাও বলতে পারলেন, এবং পরবর্তীতে যখন প্রশ্নটা আনসার করবেন আপনি কিন্তু রেফারেন্স দিতে পারবেন যে অমুক স্যারের বই, অমুক স্যারের আর্টিকেল থেকে এটা লিখেছি, বা প্রথম আলোর এই আর্টিকেল থেকে এটা লিখেছি, এটা সোর্স হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। জবের সাথে সাথে বিসিএস এর প্রস্তুতি নেওয়া যায় কিনা, কোনো কিছু ইম্পসিবল না, যদিও জবের প্রেশার উপরে ডিপেন্ড করতেছে আপনি আসলে কতটুকু সময় পাবেন। সো এখন আপনার জবটা কেমন সেটা তো আমি গেস করতে পারতেছি না, বাট মনে হয় না কোনো কিছু ইম্পসিবল আর কি, সবকিছুতে সময় বের করা যায়। আপনি জবের সাথে সাথে যদি প্রস্তুতি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার মানসিক শক্তিটা অনেক বেশি হতে হবে, তাহলে হয়তো আপনি সময়টা বের করতে পারবেন। আমি একটা ছোট এক্সাম্পল বলি, এমন যদি হয় যে আপনি 8টা 9টার দিকে যান বা অফিসে আর আসেন হয়তো বা 6টা 7টা বাজে, তাহলে আমি বলবো 6টা 7টা বাজে এসে 8টা 9টার মধ্যে আপনি ঘুমাই যান। ঘুমাই গিয়ে সকাল 4টা বাজে ঘুম থেকে ওঠেন, 4টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করেন, 5 ঘন্টা। আহ, আপনার যদি মানসিক শক্তিও পরিমাণ থাকে, ইচ্ছা শক্তি থাকে, 5 ঘন্টায় কিন্তু অনেক পড়াশোনা করা যায়। তো এরকম কিছু পরিবর্তন আপনার নিজের মধ্যে করতে হবে আর কি। আপনাদের প্রশ্ন থাকলে ভাইয়া, সার্ভিস। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ওই যে অনেকেই একটু ওই হিন্দি সম্পর্কে জানতে, এটাও একটু বলে বলেন দিন। বলেন বলেন প্রিলি সম্পর্কে বলেন, প্রিলি সম্পর্কে আমি বুঝি নাই, প্রিলি সম্পর্কে। হ্যাঁ বলে দেন আপনি বলে দেন। এর মাঝখানে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিই, অনেকে বলতেছেন পুরো সেমিনার করতে পারেন নাই, সেমিনারটা কিন্তু রেকর্ডেড থাকবে, আপনারা ফেসবুকে যে কোনো সময় এটা দেখতে পারবেন।
তো আমাদের যে যেটা আছে সেটা হচ্ছে পিলির, অনেকে জিজ্ঞাসা করতেছিল পিলির কোনো নতুন ব্যাচ শুরু হবে কিনা। হ্যাঁ, আমাদের পিসিএস পিলি ক্র্যাশ কোর্স নামে একটা নতুন কোর্স শুরু হচ্ছে আমাদের। সেটা হচ্ছে আগামী 8 তারিখে ওরিয়েন্টেশন, 10 তারিখ থেকে এটার ক্লাস শুরু হবে। তো এটার জন্য অলরেডি ভর্তি চলতেছে। এটারও সেম সিস্টেমে আপনি এটাতে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে। তো এই যে 43 বিসিএস পিলি ক্র্যাশ কোর্স, 43তম বিসিএস পিলি ক্র্যাশ কোর্স, এটাতে গিয়ে এনরোল করেন, 8,000 টাকা পেমেন্ট। এখন 1,000 টাকা ছাড়ে ভর্তি চলছে, মানে 7,000 টাকায় এখানে পাচ্ছেন 50টি লেকচার ক্লাস পাচ্ছেন, প্রতিটি ক্লাসের পিডিএফ ক্লাস নোট পাচ্ছেন। তারপর যে 84টি স্ট্যান্ডার্ড এক্সাম, এবং আমাদের যে 12টি প্রিপারেশন বুক, প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে আমরা আলাদা আলাদা করে 12টি প্রিপারেশন বুক দিয়েছি, এবং 2টি কোশ্চেন ব্যাংক, এটাও আপনারা এই পেমেন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ফ্রি পেয়ে যাচ্ছেন। তো ছাড় চলতেছে, 1,000 টাকা ছাড় চলতেছে। 8 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আপনারা আমাদের ওয়েবসাইটে থেকেও এনরোল করতে পারেন, অথবা আমাদের নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে ফোন দিয়েও আপনারা সেখান থেকে সাহায্য নিতে পারেন। কোনো সমস্যা নাই। তো আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, কারণ শুরু থেকে ক্লাস করলে দেখা যাচ্ছে লাইভ ক্লাস করলে টিচারের সাথে কমিউনিকেশনটা অনেক ভালো হয়। তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান। অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করতেছিলেন 43 পিলি ব্যাচ সম্পর্কে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন অ্যাডভান্স কোর্স সম্পর্কে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ অনার্সে যারা আসে। হ্যাঁ, এই কোর্সটাও প্রায় আমাদের 5 থেকে 6 মাস মতো চলবে। আর ফ্রি কোর্সটা শুরু হচ্ছে 14 তারিখ থেকে। আশা করি সবাই এনরোল করে ফেলেন, যারা অনার্স দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে আছেন, ফ্রি কোর্সে এনরোল করে ফেলেন। 14 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এটা। আর এটার মূল ক্লাস শুরু হচ্ছে আগামী 3 তারিখ থেকে। ঠিক আছে ভাই। তাহলে আমরা আজকে এখানে শেষ করবো। লেবু ভাই কি কিছু বলবো নাকি? না দাদা, ধন্যবাদ আপনাকে। তাহলে মামুন ভাই, তাহলে আপনি বলে শেষ করতে দিন। ঠিক দাদা, আছে। ওই যে আমাদের সার্ভিসটা একটু যদি শুনতেন, যেহেতু অনেক ভাইয়েরা আছে, আমাদের সার্ভিস আমাদের যা যা দেওয়ার কথা ছিল তারা সব পাইছে কিনা, যদি এই একটু ফিডব্যাকটা নিতেন। ফিডব্যাক। হ্যাঁ, বা শিওর। আমাদের যদি কোনো হ্যাঁ, এটা একটু শুনেন, হ্যাঁ সাহায্য মামুন ভাই, করতেন। তাহলে এটা ফিডব্যাকটা দিয়ে দেন। আচ্ছা, আপনারা চ্যাট বক্স ওপেন আছে, আমাদের চ্যাট বক্সে আপনারা জানান তাহলে আমরা যে এতদিন ধরে যে সার্ভিস দিয়েছি, আমাদের ক্লাস মূল্যায়ন, আমাদের যে টিচার গুলা ক্লাস নিয়েছে, এই ক্লাস গুলা আপনাদের কাছে কেমন লেগেছে। ঠিক আছে, এই ক্লাস সম্পর্কে আপনাদের আর কোনো মতামত আছে কিনা, বা আমাদের কোনো ইয়া থাকলে আমরা কিভাবে আরো ভালো করতে পারি, মানে ডিটেইল, মানে কোনো মতামত থাকলে বা আপনাদের কোনো মতামত থাকলে যে কিভাবে আরো ভালো করা যায়, সেটাও আপনারা লিখে জানাতে পারেন। টিচারের ক্লাসগুলা কেমন লেগেছে, কোন সাবজেক্টে, কোন সাবজেক্টে আরো ইমপ্রুভ করার দরকার আছে কিনা আমাদের, বা আমাদের যে লেকচার ক্লাসগুলাতে যে আমাদের যে স্লাইড গুলা থাকে, যে ক্লাস নোট যেটাকে বলে, সেগুলার মানটা কেমন ছিল, সেগুলা কতটা ইনফরমেটিভ ছিল। হ্যাঁ, অনেকেই লিখছেন খুব ভালো, ক্লাসগুলা খুব জোস, ক্লাসগুলো অনেক ভালো ছিল। না, আমাদের সম্পর্কে ভালো, সবাই ভালো বলছেন। আমাদের যদি কোনো জায়গায় উন্নতি করার দরকার থাকে সেটাও বলবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো। মামুন, জি ভাইয়া। আমাদের ক্লাসের বাইরে কিন্তু আমাদের পরীক্ষা, এই যে 14টা বই হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এবং ওভারঅল মিলে এই অনেক ভাইয়েরা বলছে যে কিছু বই পায় না। আমরা কিন্তু প্রত্যেকটা মানে বইয়ের যাওয়ার পরে আমাদের বিভিন্ন যে যে অঞ্চলে আছেন, অঞ্চল থেকে আমাদের উদ্ভাসন মেশ থেকে কিন্তু আপনাদেরকে ফোন করা হয়েছে। তো এটা বইগুলো আপনারা সংগ্রহ করেন, এগুলা কিন্তু আমরা আপনাদের জন্য পাঠাই দিচ্ছি। যারা এখনো সংগ্রহ করেন না তারা বইগুলো নিয়ে নেন। আর আমাদের যদি কোনো পরামর্শ থাকে আপনাদের তরফ থেকে উত্তরণের জন্য, সেটাও বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, যেটা বললে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা কিন্তু সব বই পাঠিয়ে দিয়েছি, শুধু মডেল টেস্ট বুক যেটা আছে সেটা বাকি আছে। একজন বলছেন মডেল টেস্ট বুকের কথা, এটা শেষ হইলে দিব আমরা। ঠিক আছে, বাকি যে বইগুলো আছে সব বইগুলো আমাদের সব ব্রাঞ্চে পৌঁছে গেছে। আপনারা দ্রুত সংগ্রহ করে নেন যদি কোনো কেউ কেউ না নিয়ে থাকেন। আচ্ছা, আমাদের এক্সাম পদ্ধতি সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনাদের, যে আরো বেটার কিছু করা যায় কিনা, বা বই সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন।
অনেকে বলেছে যে ক্লাস করে নাই, পরীক্ষা দেন না, তারা কিন্তু এগুলা চাইলে প্র্যাকটিস পরীক্ষা দিতে পারবে এবং রেকর্ডেড ক্লাসগুলা করতে পারবে। সেটা কিন্তু যার যার আইডিতে এগুলা আছে। তো যারা এগুলা টাইমলি করতে পারে নাই তাদের জন্য এই সুযোগটাও আছে। চাইলে সময় বের করে নিয়ে ক্লাস করে প্র্যাকটিস এক্সাম গুলো আপনারা দিয়ে আপনাদের কোর্সটা কমপ্লিট করতে পারেন। তো দাদা আমরা মনে হয় শেষ করতে পারি। হ্যাঁ, আমরা শেষ করতে পারি। মামুন ভাই, তাহলে আমাদের যোগাযোগের ইয়েটা বলে দেন, তাহলে বলে শেষ করে দেবো আমরা। আমি আর ধন্যবাদ একটা তাহলে। কথা বলে দিই হ্যাঁ এখানে, ভাইয়া। মামুন 1 মিনিট। আমাদের উদ্ভাসন মেশের সব জায়গাতে মানে মোটামুটি 58 জায়গাতে ব্রাঞ্চ আছে। আপনারা এই ব্রাঞ্চের নিকটস্থ যারা আছেন তারা ব্রাঞ্চ থেকে যখন ফিজিক্যালি শুরু হবে পরীক্ষা দিতে পারবেন, রিটেন, এমসিকিউ এবং যত বই, যদি চান যে ওখানে গিয়েও ভর্তি হতে পারবেন। এর বাইরেও 27টা জেলাতে আমাদের উদ্ভাসন মেশের টিম মেম্বার, উত্তরণের টিম মেম্বার আছে। চাইলে ওই নাম্বার গুলা থেকেও যারা ভর্তি হতে চান ভর্তিতে তারা, এবং চাইলে বাসা পর্যন্ত আপনাদের বই পৌঁছায় দিবে ভর্তি কমপ্লিট হলে। তো এই সুযোগটা আমরা কোভিড এর কারণে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার স্টুডেন্টদের জন্য এই সুযোগটা আছে। চাইলে এই সুযোগটা আপনারা নিতে পারেন। জি এটা মামুন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি ভাইয়া, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার কোভিড এর কারণে যদি বাইরে বের না হইতে পারেন, কেউ যদি ভর্তি হতে চান, তাহলে আমাদের প্রত্যেকটা জেলাতেই আমাদের প্রতিনিধি অবস্থান করতেছে। তো আপনারা আমাদের কল সেন্টারে ফোন দিলেই আপনারা সেখানে তার ফোন নাম্বার সংগ্রহ করে তার কাছে ফোন দিয়ে আপনারা ভর্তি প্লাস বই নেওয়ার জন্য যাবতীয় কিছু তার সাথে যোগাযোগ করতে পারবেন। এটা কোভিড এর কারণে আমরা এই সিস্টেমটা চালু করে দিয়েছি। তো আপনারা সহজেই এটা করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা শেষ করে দিই। হ্যাঁ ভাইয়া, সালাম আলাইকুম। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়াদেরকে। তো আজকে এ পর্যন্ত। আগামীকাল আবার সেম টাইমে রিজিয়নের সেমিনার আছে, আশা করি লিংক আমরা পাঠিয়ে দিব। সবাই জয়েন করবেন। সবাই ভালো থাকবেন। এবং আল্লাহ হাফেজ। যারা আপনাদের যাদের পরিচিত যারা রিটেনে টিকে গেছে, কালকে আপনাদের উপরে আপনারা যারা উদ্ভাসন মেশ বা উত্তরণের শিক্ষার্থী, তাদের কাছে আমাদের অনুরোধ কালকের এই রিটেন সেমিনারের কথা অন্য ফ্রেন্ডদের জানাই দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।